আদ্রিতা স্নান সেরে বিছানায় এসে শুয়েছে। ঘাড় উঁচু করে বিছানায় শুয়ে থাকা আদ্রিতাকে দেখছিল নীল। এমন আনমনে যখন আদ্রিতা শুয়ে থাকে তখন ওকে ভীষণ অপূর্ব দেখায়। নীল এভাবে প্রায়ই দেখে আদ্রিতাকে। একটু পরেই আদ্রিতা খেয়াল করল নীল তার দিকেই তাকিয়ে রয়েছে। কি হলো, ওভাবে উঁকি মারছ কেন? নীল প্রথমে থতমত খেয়ে গেল। নিজের বউকে এ জগতে কে না ভয় পায়। একটা কথা বলবো আদ্রিতা, তোমার ঠাম্মা যদি তোমাকে রয়চৌধুরী ইন্ডাস্ট্রিতে ফের যাওয়ার কথা বলে, তুমি কিন্তু কিছুতেই একবারে রাজি হয়ে যেও না। দেখো, তোমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে। একবার তোমাকে ওরা অপমান করেছে, সেটা এত সহজে কিন্তু তুমি মেনে নিও না। অবাক হয়ে নীলকে দেখল আদ্রিতা। তারপর বিরক্ত হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন পার্টিতে তো তুমি শুনলে ঠাম্মা পুরো দায়িত্বটাই নবীন কাকার হাতে তুলে দিয়েছে। আমাকে সেখানে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এসব ভুলভাল চিন্তাভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে বলো তো? নিজে তো ব্যবসার কিছু বোঝো না, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। আসলে আদ্রিতা এই প্রসঙ্গটাকে এড়িয়ে যেতেই চাইছিল। যতবার তার মনে পড়ছিল যে তার কৃতিত্বকে অস্বীকার করে নবীন কাকার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে ঠাম্মা, ততবারই ভিতরে ভিতরে সে জ্বলে মরছিল। তাই এই প্রসঙ্গটা ভুলে থাকতে চাইছিল সে। কিন্তু বারবার ওই কথাগুলো মনে করিয়ে দিচ্ছিল নীল। তাই নীলের উপরই গিয়ে পড়ছিল আদ্রিতার রাগটা। তবে নীল রাগ করল না। ও বুঝতে পারল আদ্রিতার মনের অবস্থা। কিন্তু নীল যেটা বলছে সেটা করাই আদ্রিতার জন্য শ্রেয়। তাই জোর দিয়ে বলল, যে কথাটা বললাম সেটা মাথায় রেখো। এই বলেই পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল নীল। আদ্রিতার কিন্তু অনেকক্ষণ ঘুম এলো না। নীলের এই অদ্ভুত কথা, তার সাথে ঠাম্মার পক্ষপাতিত্ব, সব মিলে একটা অস্বস্তিকর অনুভূতি নিয়ে সারা রাত ছটফট করল আদ্রিতা। পরের দিন সকালে আদ্রিতা অফিস বেরিয়ে যাওয়ার পর নীল তৈরি হয়ে বেরিয়ে পড়ল নিজের কাজে। সিইওর পদে যোগ দেওয়ার পর থেকে দিনগুলো বেশ ভালোই কাটছিল নীলের। নীলের সেক্রেটারি নন্দিতা এতই কাজের যে নীলকে বিশেষ পরিশ্রম করতেই হয় না। নন্দিতা নিজের বুদ্ধিতেই বুঝে বুঝে ঠিক কাজগুলো করে ফেলে। শুধু মাঝে মাঝে পারমিশন নিতে আসে নীলের কাছে। আজও নিজের চেয়ারে হেলান দিয়ে চা খেতে খেতে বড় কাঁচের জানলা দিয়ে বাইরেটা দেখছিল নীল। তখনই কেবিনের দরজায় নক করে ভেতরে প্রবেশ করল নন্দিতা। স্যার, সেন এন্টারপ্রাইজের তরফ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। নন্দিতা বলল নীলকে। কে, আদ্রিতা? না স্যার, পল্লবী সেন এসেছেন। আমি ওনাকে ওয়েটিং লাউঞ্জে বসিয়ে রেখে এসেছি। মুখটা গম্ভীর হয়ে গেল নীলের। বিড়বিড় করে বলল, এই কল্যাণী সেনের কি কথা কানে ঢোকে না? কালকে স্পষ্ট করে বলে দিলাম আমি আদ্রিতা ছাড়া অন্য কারোর সঙ্গে সেন এন্টারপ্রাইজের ডিলের ব্যাপারে কথা বলবো না। তারপরেও এই পল্লবীকে পাঠানোর কি মানে? বিরক্তিকর একদম। নন্দিতা বুদ্ধিমতী, নীলের অবস্থা বুঝে জিজ্ঞেস করল, আমি কি এনাকেও সেম কথা বলবো যা নবীন সেনকে বলেছিলাম? নীল নন্দিতার দিকে তাকিয়ে হাসি মুখে সম্মতি জানালো। বাস, নন্দিতাও বুঝে গিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। পল্লবী সেন বাড়ির মধ্যে বেশ আদরের। তাকে দেখতেও খুব সুন্দর। আদ্রিতা থেকেও তার চেহারায় আকর্ষণ অনেক বেশি। আজ অবধি বহু ছেলে তার প্রেমে পড়েছে। আজ নন্দিতা এসে যখন পল্লবীকে বলল যে নতুন সিইও আদ্রিতা ছাড়া আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না, তখন রীতিমতো ইগো হার্ট হল পল্লবীর। রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজ থেকে বেরিয়ে সে সোজা পৌঁছে গেল কল্যাণী সেনের কাছে। তার গনগনে আগুনের মতো মুখ দেখে কল্যাণী সেন বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। পল্লবী গড়গড় করে বলে গেল তার অপমানের কথা। শুনে স্তব্ধ হয়ে গেলেন কল্যাণী। ওদিকে নীল এসব ভেবে হাসতে থাকল। ঠাম্মি গো, বেশ বুদ্ধি করেই চালটা চেলেছিলে। ভেবেছিলে পল্লবীর মতো রূপসীকে দেখে হয়তো আমার মন গলে যাবে। হায় রে ঠাম্মি, তুমি যদি জানতে যে দুর্ভাগ্যক্রমে আমি অলরেডি তোমার নাত জামাই। এসব ভেবে সজোরে হাসতে থাকল নীল। ওদিকে সব শোনার পর কল্যাণী বেশ কিছুক্ষণ গুম মেরে বসে রইলেন। এখন আদ্রিতাকে দায়িত্ব দেওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। তিনি ঠান্ডা মাথায় ভাবলেন, এখন দরকারে আদ্রিতাকেই কাজে লাগাতে হবে। নিজের মোবাইলটা তুলে নিয়ে ডায়াল করলেন আদ্রিতার নাম্বার।
কল্যাণী নিজে থেকে ফোন করেছেন আদ্রিতাকে। এটা দেখে বেশ অবাক হলো সে। চিত্রার ইশারায় ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে আদ্রিতা বলল, হ্যাঁ ঠাম্মি বলো। আদ্রিতা দিদি ভাই, তোমার এই বুড়ি ঠাম্মি একটা সাহায্য চাইতে ফোন করেছে, আশা করি তুমি তাকে ফেরাবে না। আদ্রিতার ভারী অবাক লাগলো। কথায় আছে, অতিভক্তি চোরের লক্ষণ। চিত্রা এক্সাইটেড হয়ে বলল, নিশ্চয়ই মা, আপনার নাতনি আপনার সব কথা রাখবে, বলুন। চিত্রার এমন বিগলিত ব্যবহারে খুব বিরক্ত হলো আদ্রিতা। কল্যাণী বললেন, আমি চাই আগামীকাল আদ্রিতা রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজে যাক, ওদের সিইওর সাথে নতুন আর্টিস্টদের প্রজেক্টটা ফাইনাল করে আসুক। হঠাৎ নীলের বলা কথাটা মনে পড়ে গেল আদ্রিতার। চিত্রা হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আদ্রিতা বলল, সরি ঠাম্মি, তোমার এই অনুরোধটা আমি রাখতে পারবো না। আসলে তুমি তো জানোই আমার কোম্পানিটার অবস্থা। আমাকে সেই নিয়ে অনেক ছোটাছুটি করতে হচ্ছে, খুব ব্যস্ততায় কাটছে, আমার একদম সময় হবে না গো। তাছাড়া নবীন কাকা তো এটার জন্য পারফেক্ট, ওই করুক, না হলে কাজটারই ক্ষতি হবে। ওকে, আপাতত একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, কেমন? ঝড়ের বেগে কথাটা বলে কল্যাণীর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল আদ্রিতা। এত ভালো একটা সুযোগ কেউ ছাড়ে? চিত্রা খেঁকিয়ে উঠল আদ্রিতার উপর। ওই মাথামোটা নীলটার সাথে মিশে মিশে কি তোরও মাথাটা খারাপ হয়ে গেছে রে? এটা তুই কি করলি? তুই হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেললি? কল্যাণী সেন নিজে তোকে রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করার সুযোগ দিয়েছিলেন, আর এই সুবর্ণ সুযোগটা তুই হাতছাড়া করলি। শোনো মা, আমি কি রাস্তার কুকুর যে একবার ডাকলেই লেজ নাড়তে নাড়তে হাজিরা দিতে ছুটে যাব? আমি পারবো না মা, আমারও একটা আত্মসম্মান আছে। চিত্রা মেয়ের এমন রূপ দেখে অবাক হয়ে গেল। আদ্রিতা যেন নীলের বলা কথাগুলোই চিত্রাকে শোনালো। ওর নিজেরও ভেবে অবাক লাগলো যে নীলের দেখানো রাস্তাতেই হাঁটছে সে। তার কারণ যাই হোক না কেন, আদ্রিতার বেশ ভালো লাগলো। চিত্রা এখনো শপিং করছিল। আদ্রিতা বাইরে এসে ফাঁকা জায়গায় বসে নীলকে একটা মেসেজ লিখল। আজ ঠাম্মা ফোন করে আমাকে রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজে যেতে বলেছিল ব্যবসার ব্যাপারে কথা বলার জন্য। আমি না বলে দিয়েছি। বলো এখন কি করব? নীল অফিসের কয়েকটা জরুরি কাজ সেরে ফাইলগুলো গুছিয়ে রাখল। আজ কুশল ফোন করে বলেছিল দুজনে একসঙ্গে লাঞ্চ করবে। ওর সাথে দেখা করতে যাবে বলেই বের হতে যাচ্ছিল নীল। ঠিক তখনই মোবাইলে আদ্রিতার মেসেজ ঢুকল। মেসেজটা খুলে পড়তে পড়তে ঠোঁটের কোণে হাসি খেলে গেল নীলের। সময়ের চাকা ঘুরছিল। আদ্রিতা আর 5টা স্ত্রীর মতোই নীলের পরামর্শ নেওয়া শুরু করেছিল। নীলের পক্ষ নিয়ে কথা বলছিল সে। নীলের মনে হলো খুব তাড়াতাড়ি আদ্রিতা এবার নীলকে নিজের হৃদয়ে জায়গা করে দেবে। আদ্রিতাও নীলকে ততটাই ভালোবাসবে যতটা নীল তাকে ভালোবাসে। মেসেজ আসার শব্দ শুনেই আদ্রিতা ফোনটা নিয়ে দেখল। নীল মেসেজ করেছে। ছোট্ট মেসেজ, কথার বাহুল্য নেই, কিন্তু তবুও ওই মেসেজটুকু পড়ে আদ্রিতার মনে যেন অনেকখানি শান্তি হল। নীল লিখেছে, অপেক্ষা করো, ওনার তোমাকে প্রয়োজন, উনি তোমায় আবার কল করবেন। তোমার যতক্ষণ না কোনো লাভ হচ্ছে রাজি হবে না। নিজের মনেই একটু চমকালো আদ্রিতা। ও কি নীলকে ভরসা করতে শুরু করেছে? রেস্টুরেন্টে ঢুকেই নীল দেখল কুশল আগে থেকেই এলাহি লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছে। টেবিল জোড়া খাবার। নীল চেয়ারে বসতে বসতে বলল, তুই কি আমাকে রাক্ষস মনে করিস? এত খাবারের অর্ডার দিয়েছিস কেন? দাঁড়া, আরও আছে। একটা রহস্যময় হাসি নিয়ে কথাটা বলল কুশল। তারপরই একটা ছোট বাক্স নীলের হাতে দিয়ে বলল, নীল, এই রহস্যময় বাক্সটা তোর জন্য। কি আছে ওই বক্সে? কুশল কেন এটাকে রহস্যময় বলল? নীল কি বাক্সটা নিয়ে নেবে? কোনো নতুন বিপদে পড়বে না তো নীল? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।